ত্রিপুরার সর্বজনশ্রদ্ধেয় নেতা, আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং এই রাজ্যের পূর্বতন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অগুরদেব বর্মন মহোদয়, কমরেড রমা দাস মহোদয়া, সম্পাদক মণ্ডলীর আমাদের পার্টির শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমাদের এই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রাহক, পাঠক, শুভানুধ্যায়ী এবং অন্যান্যভাবে যারা দেশের কথাকে তার কোমরের শক্তির উপর দাঁড়াবার জন্য সাহায্য করে চলেছেন নিরলসভাবে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার খুব আনন্দ হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারছি এবং এই সুযোগে যারা ডেইলি দেশের কথা নয়, তার আগের পর্বগুলো সম্পর্কে কমরেড সমীর পাল বলেছেন, ডেইলি দেশের কথা যখন হয় তখন এই পত্রিকার সাথে সরাসরি যারা যুক্ত ছিলেন, কমরেড নৃপেন চক্রবর্তী, কমরেড দশরথ দেব, কমরেড বীরেন দত্ত, কমরেড সুদীর্ণ দেববর্মা, কমরেড মানিক সরকার, কমরেড বৈদ্যনাথ মজুমদার, কমরেড ভানু ঘোষ এবং অবশ্যই এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আমাদের প্রিয় বন্ধু কমরেড গৌতম দাস, আরও অনেকে সাহায্য করেছেন প্রতিষ্ঠার সময় থেকে। তাদের মধ্যে অনেকেই আজকে আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমি এই আজকের এই অনুষ্ঠানের সুযোগে তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা জীবিত আছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের পত্রিকার ৪৬তম বর্ষে যারা প্রথম থেকেই ডেইলি দেশের কথাকে প্রতিষ্ঠিত করবার কাজে অংশগ্রহণ করেছেন, আমি তাদের প্রত্যেককে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এখনও যেসব কমরেডরা গ্রাহক এবং পাঠক যারা প্রতিদিন ডেইলি দেশের কথার পত্রিকার প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে চলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমাজ বদলের জন্য এবং নতুন শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের সংগ্রামই ডেইলি দেশের কথার মূল এবং অভিন্ন সংগ্রাম। এই সংগ্রামের মধ্য দিয়েই ডেইলি দেশের কথা সমাজের অন্য সকলের সাথে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা লক্ষ্য করছি মানুষের সংগ্রাম। এই যে গত লোকসভা নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি, এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যে লড়াই আমরা ঠিক করেছিলাম, এটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বামপন্থীরাই এই লড়াইয়ের মূল যে কর্মকাণ্ড, তার যে কর্মসূচি, এটা ঠিক করে দিয়েছিল, যেটা পরবর্তী সময়ে আমরা দেখেছি সারা ভারতবর্ষের সংগ্রামে, সারা ভারতবর্ষের মানুষের সংগ্রামে পরিণত হয়েছিল। সামনের সারিতে থেকে
বামপন্থীরা লড়াই করেছে, এবং বামপন্থীরা আসন কিছু বেড়েছে, কিন্তু বামপন্থীদের কাছে এই সংখ্যাটা বড় নয়, ইস্যুগুলো বড় ছিল, এবং সেইভাবে এই সংগ্রামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডেইলি দেশের কথা তার নিরলস প্রচেষ্টা প্রতিদিন জারি রেখেছিল। গত 10 বছরে বিজেপি সংবিধানের সাথে সামঞ্জস্য নয় এবং বিভাজন সৃষ্টিকারী বলে মনে করেছে, বামপন্থীরা সেগুলির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং কর্মসূচি তৈরি করে দিয়েছে, এবং সারা দেশেই লড়াই এর অভিমুখ ঠিক করে দিয়েছে। যেমন ধরুন, সংবিধানের 370 ধারা, সংশোধিত নাগরিকত্ব আইন, কর্পোরেটমুখী কৃষি আইন, এগুলো বাতিল করা, কর্পোরেট, আরএসএস এবং বিজেপির উগ্র সাম্প্রদায়িক জোট বন্ধনের বিপদ সম্পর্কে, অসাংবিধানিক নির্বাচনী বন্ড বাতিল করার বিষয়ে, সংসদে 2/3 আসন লাভ করে সংবিধান পরিবর্তনের বিপদ সম্পর্কে, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আরএসএস বিজেপি এর বিপদ সম্পর্কে, কৃষক সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন এর বিষয়ে, এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণের আর্থিক দুর্দশার চিত্র তুলে ধরা এবং বেকার সমস্যার সমাধান, এই সরকারের যে ব্যর্থতা, এইগুলো সম্পর্কে এই নির্বাচনে প্রচার এবং জনগণকে সংগঠিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যার অন্যতম শরিক ছিল ডেইলি দেশের কথা, যার সাফল্য ভোটের বাক্সে হয়তো পরিবর্তিত হয়নি। বামপন্থীরা ভোট কম পেয়েছে, কিন্তু তার আগের লোকসভা ইলেকশনের পরে বামপন্থীদের ভোট এবং আসন কিছুটা বেড়েছে। এটা আমাদের কাছে বড় বিষয় না। আমরা লড়াই করেছিলাম আরএসএস বিজেপির বিরুদ্ধে মঞ্চ তৈরি করে, ইন্ডিয়া মঞ্চ, যেখানে 28টা রাজনৈতিক দল একজোট হয়ে এই বিজেপির দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং তাতে দেখা গেল নির্বাচনী ফলাফলে ইন্ডিয়া মঞ্চ 28টি রাজনৈতিক দল তারা সরকার গঠন করতে পারল না, কিন্তু যে সরকারটা তৈরি হয়েছে এটা আর বিজেপি সরকার না, এটা এখন এনডিএ সরকার, বিজেপি সরকার বলা যায় না। এবং শরিকদের উপর ভোট দিয়ে এই সরকার চলছে, কতদিন চলতে পারবে তা ভবিষ্যৎই বলবে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে জনবিরোধী কোনো আইন তৈরি করতে পারবে না, এবং সংবিধান সংশোধন তো নয়। কিন্তু তা বলে বিজেপি আরএসএস তার মূল জায়গা থেকে সরে গেছে, এটা ভাবলে ভুল করা হবে। বরং আরএসএস এবং কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করে এই এনডিএ সরকার চলবার চেষ্টা করবে। এক্ষেত্রে অতীতের মতো এখনও পরিস্থিতির সাথে সাযুজ্য রেখে আরও গুরুত্ব সহকারে ডেইলি দেশের কথা তার নিষ্ঠার সাথে প্রতিপালন করবে, এই শপথ আজকের দিনে আমরা সকলে নিচ্ছি। শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম এবং প্রতিটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আরও জোরদারভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এবং মানুষকে সংগঠিত করে আরও জোরালোভাবে এগিয়ে যাবার অঙ্গীকার ডেইলি দেশের কথা করছে। অঙ্গীকার করছে সমাজ বদলের প্রতিটি সংগ্রাম
সংগ্রামে অবিচল থেকে কাজ করার জন্য। এই কয়েকটি কথা বলে ডেলি দেশের কথার আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আপনারা যারা সমবেত হয়েছেন প্রত্যেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত জননেতা তপন চক্রবর্তী মহোদয়কে। টাউন ইন্দ্রনগরের গৌতম দেবনাথ তার মায়ের স্মৃতিতে ডেইলি দেশের কথা তহবিলে ৫,০০০ টাকা তুলে দেওয়ার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি গৌতম দেবনাথ মহোদয়কে মঞ্চে আসার জন্যে অনুরোধ করছি এবং এই টাকা গ্রহণ করার জন্যে ডেইলি দেশের কথা ট্রাস্টের চেয়ারম্যান নারায়ণ কর মহোদয়কে অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ টাউন ইন্দ্রনগরের বাসিন্দা গৌতম দেবনাথ মহোদয়কে। এখন সভার উদ্দেশ্যে বলার জন্যে অনুরোধ করছি গণ আন্দোলনের নেতা অঘোর দেববর্মা মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে ডেইলি দেশের কথা ৪৬তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ডেইলি দেশের কথার ট্রাস্টের চেয়ারম্যান, এই সভার চেয়ারম্যান, এছাড়া এই সভায় উপস্থিত রয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং জননেতা কমরেড মানিক সর উপস্থিত আছেন। তেমনি রয়েছেন পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদ্বয়, আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ। আজকে যারা এই সভায় উপস্থিত আছেন আপনারা প্রত্যেককেই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ডেইলি দেশের কথা জন্মদিবস অর্থাৎ প্রতিষ্ঠা দিবস, অন্য যে কোনো পত্রিকার আদর্শ নিয়ে কিন্তু এই পত্রিকার প্রতিষ্ঠা লাভ করেনি বা জন্ম লাভ করেনি, জন্ম হয়নি। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য নিয়ে এই ডেইলি দেশের কথা গণ আন্দোলনের জমিটাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এই শপথ নিয়ে এই পত্রিকাতে জন্ম লাভ করেছে। চড়াই উতরাই পথ দিয়েই এই পত্রিকাটা এখন এই জায়গায় এসে পৌঁছেছে, এটা সত্য কথা। ইতিমধ্যে ক্রমে সমীর পাল সম্পাদক তিনি বলবার চেষ্টা করেছেন, অন্য বক্তা বলেছেন। তার শ্রেণী স্বার্থ জনগণকে সচেতন করার প্রশ্নকে শাসক গোষ্ঠী কোনো সময় এটাকে সুনজরে দেখবার চেষ্টা করেনি, অতীতেও না এখনও না। গণতন্ত্র বিরোধী শক্তি প্রশাসনে থাকলে এই পত্রিকাকে বড় হতে দেবে এটা আমরা মনেও করতে পারি না। এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে পত্রিকা, সংবাদপত্র। তারা লিখবেন, স্বাধীন মতামত ব্যক্ত করবেন, মানুষকে চেতনায় সমৃদ্ধ করে তার ভবিষ্যৎকে নিশ্চিত করার প্রশ্নে মানুষকে জাগ্রত করার একটা বিরাট ভূমিকা তারা পালন করবেন।
শোষক এবং শাসক গোষ্ঠী, ফ্যাসিস্ট শক্তি যারা, তারা কাছে এই বিষয়টা অনেকটা বেমানান। ফলে এই পত্রিকা চলার প্রতিটি পদক্ষেপে তাকে অঙ্কুরে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র, অবিচার করা, জোর করে বন্ধ করে দেওয়া, অনেকগুলি ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনও তাই। এই দিল্লির দেশের কথা পত্রিকা পড়া যাবে না, বিক্রি করা যাবে না, কোনো হকার গ্রামে যেতে পারবে না, গ্রাহকের কাছে যেতে পারবে না। কেন? বলা হচ্ছে মানুষের তার দুর্দিনের বিষয়গুলো অথবা বাস্তব পরিস্থিতির বিষয়ে অত্যন্ত স্বচ্ছ সুন্দরভাবে এই বিষয়টা জনসমাজে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে তাদের কাছে ভয়। শোষণ করা যে বিষয়গুলো শাসক গোষ্ঠীর মধ্যে থাকে এইগুলি যাতে অর্থাৎ মানুষের কাছে পৌঁছতে না পারে, তার সংঘর মাধ্যম তাকে কণ্ঠরোধ করা তার প্রথম হচ্ছে তার পদক্ষেপ। এখনো এটা আমরা দেখতে পাই, অতীতে যেমন হয়েছে এখনো চলছে জায়গায়। আর আমাদের দিল্লি দেশের কথা, শ্রেণী চেতনা উদ্বুদ্ধ করা, গণসংখ্যা আরো সমৃদ্ধ করার প্রশ্নে একটা ব্যক্তি সক্রিয় পার্টির সৈনিক যেভাবে কাজ হয় তার থেকে কিন্তু কম করেন না, কোনো অংশেই কম না। বরঞ্চ মানুষ যেখানে যেতে পৌঁছাতে পারে না, নিপীড়িত মানুষ অথবা নির্যাতিত মানুষগুলোর পাশে যাওয়ার ক্ষেত্রে অনেক ব্যক্তি সৈনিক হয়তো সবখানে পৌঁছানো সম্ভব না, কিন্তু পত্রিকা কিন্তু সেই জায়গায় পৌঁছানো যায়, মানুষ জানতে পারে, বুঝতে পারে। আচ্ছা, ঘুম থেকে পত্রিকা পড়া কি হচ্ছে এটা বুঝবার জন্য আমরা পত্রিকা ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে বলে পত্রিকাটা এসছে কিনা, পত্রিকাটা পড়ে দেখ, একটা লাইন হলো পড়া দেখা, হেডিংটা কে লেখেছে একটা দেখে না, পুরানা হয়ে একটু পড়ে পড়বো। একটা শিক্ষক, রাজনৈতিক সংগ্রামে একটা শিক্ষক পত্রিকার বিরাট দায়িত্ব পালন করছে। তো এইটার গুরুত্বটা আমরা যদি এটাকে খাটো করবার চেষ্টা, বা খাটো তো আমরা করি না কোনো মতেই, কোনো দিনই করি না, কারণ এটাকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই জায়গায়, কোনো সুযোগ নেই জায়গায়। এবং এটা জন্যই হচ্ছে এই যে কাজটা তো হচ্ছে, এটা হচ্ছে বই, শাসক গোষ্ঠীর এটা সবচেয়ে বইটা হচ্ছে জায়গায় মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করবে এটা যদি না করতে পারে, দমবদ্ধকর অবস্থায় মানুষকে যতটা বেশি ঝাঁতাগুলো পিছিয়ে মারা যায়, যতটা শোষণ নির্যাতন করা যায়, শাসক গোষ্ঠীর তার চরিত্রের তার বৈশিষ্ট্য এইটা যাতে প্রতিফলিত করার ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য হচ্ছে জনকণ্ঠ রোধ করো, পত্রিকার কণ্ঠ রোধ করো। আজকে আমাদের রাজ্য তাই চলছে জায়গায়, এটা ফ্যাসিস্ট শক্তি সরকার চালাচ্ছে। আপনি কথাও বলতে পারবেন না, আপনি মিছিলও যেতে পারবেন না, একসঙ্গে বসে কোনো সরকারের বিরুদ্ধে কথাও বলা যাবে না, নাহলে বাড়িটা পুড়িয়ে দেবে অথবা খুন করে ফেলবে। অজস্র ঘটনা ত্রিপুরায় সাক্ষী হয়ে রয়েছে এখন পর্যন্ত, সেসবগুলি তো আপনারা জানেন, আমি বলছি না জায়গায়, অসংখ্য আমরা দেখতে পাই। যদিও এটা অর্থই না যে শাসক গোষ্ঠীরা এই জায়গায় মানে যুগ যুগ ধরে এই জায়গায় তারা থাকতে পারবে, এইভাবেই তারা চালিয়ে যাবে, মানুষকে এইভাবেই তার অধিকার আটকে রাখবে,
এটা আমরা মনে করি না, পৃথিবী কেউ মনেও করে না। এর চাইতে বড় শাসক এসেছিল পৃথিবীতে, ওটাও চলে যেতে হয়েছিল। এখন যা চলছে এই শক্তিও চিরতরে থাকবে। হিটলারের মতো যে কথাটা বলবার চেষ্টা করেছিল, হে হিটলার, এইরকম হবে না। হিটলারের সূর্য অস্ত হয়ে এখানেও তাই হবে। মানুষের কোন কি পঞ্চায়েত নির্বাচনে ভোটের অধিকারটা কেড়ে নেবে, কিসের বই? তাহলে মানুষ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পরে এই সমস্ত হয়। শাসক গোষ্ঠীতে বইটা জায়গায় যখন আর কিছু করা যাবে না, তখন পুরোপুরি আটকে দাও, ব্যবস্থা করো জোর ঝুলুম করে। অর্থাৎ মানুষকে ভয় পায়, জনগণকে ভয় পায়। নিজের যে নিজের যে খারাপ কুকীর্তি যেগুলো তারা সংগঠিত করছে, আইনেই দাঁড়িয়ে তারা বুঝতে পারছে না তা না, তারা নিজের আইনাই দাঁড়িয়ে তাদের নিজের চেহারাও দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, কি করছে। আমরা ভয়টাই জায়গায় যে স্বাধীনতা যদি আমরা সেখানে মানুষকে দেওয়ার চেষ্টা করি, তাইলে সেখানে জনগণ সেরে যাবে না। এই জন্যই লোকসভার ভোটে প্রহসনে পরিণত করেছে, পঞ্চায়েতও প্রহসনে পরিণত করেছে, আর এখন বাটে মারবার চেষ্টা করছে। যাই হোক, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত আছেন, পরিবেশে তিনি চাই সেসব আমি আমার কথা হচ্ছে, সমস্ত চেষ্টার সত্ত্বেও দিল্লির দেশের কথা আজকে রাখতে পারছে না তারা। হ্যাঁ, সংখ্যায় কমতে পারে, হুমকির মুখে ভয়ের জন্যে এই সংখ্যা কোনো না কোনো হয়ে হয়তো আগের জায়গায় নেই, কিন্তু এটাকে ঠিক যে একে পুরোপুরি চিরতরে এই পত্রিকাটা বন্ধ করে দিতে পেরেছে না, এটা সম্ভব না। সত্যকে যতই গোপন করো, আজকে সত্যকে গোপনও করে না, আটকানো যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে সামনের দিনে এই পত্রিকা আরো বড় দায়িত্ব নিয়ে তারা কাজ করবেন। যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছে, সাংবাদিক অথবা আমরা যারা গ্রাহক, শুধু হকরে কেন বিক্রি করবেন? আমরা যারা গ্রাহক, আমরাও অন্যকে এই পত্রিকার প্রয়োজনে উদ্বোধন আমরা করতে পারি, মানুষের কাছে নিয়ে যাওয়ার উদ্বুদ্ধ করতে পারি। তো সবাই মিলে যদি এটা পত্রিকার সংখ্যা বাড়ানো না, মানুষের চেতনার মানটাকে সমৃদ্ধ করা, জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামটাকে তীব্রতর করার যে বিষয়টা যুক্ত সেখানে জড়িয়ে আছে, এটাকে আরো সমগ্র করা, এই প্রশ্নেই পত্রিকাটাকে আমরা সেভাবেই আমাদের দেখতে হবে। নতুন চ্যালেঞ্জ নিয়ে আজকে প্রতিষ্ঠা দিবসে নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে দিকে একটু হবে। পথ মৌসুমে গোলাপের পাপড়ি ফুলের হেঁটে যাওয়ার রাস্তা থাকবে, এটা মনে করুন কারণ নেই, কিন্তু আমরা এগিয়ে যাব এই শপথ নিয়ে আজকের দিনে আমাদের এখান থেকে বেরিয়ে যাব। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।